নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে আরো একবার স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই প্রকল্পকে বা এই ক্ষুদ্র উদ্যোগকে সহায়তা করুন। আমি জানি না দিদিমণি দেয়াল লিখনটা পড়তে পারছেন কিনা, হয়তো পারছেন, হয়তো পারছেন না। আমার ধারণা তিনি পারছেন না। কেন পারছেন না জানেন? দিদিমণি যাদের সঙ্গে ঘোরাফেরা করেন, যারা তার পরামর্শদাতা, মন্ত্রণাদাতা, যারা তার চারপাশে ঘিরে থাকে তাকে, তারা দিদিমণিকে কখনো বাস্তব পরিস্থিতিটা বলে না। এমন এমন কথা বলেন যাতে দিদিমণি খুশি হন এবং তাদের এই প্রসাদ জুটে যায়। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে ইলেকশন কমিশনের সঙ্গে যে দ্বৈরথ করলো রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস, এই দ্বৈরথের কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না এই দ্বৈরথ, অনাবশ্যক দ্বৈরথ। এবং শেষ পর্যন্ত দিদিমণির হাতে কিছুই রইল না। না বন্ধ করতে পারলেন এসআইআর, না ওই 2025-এর পুরনো ভোটার তালিকা দিয়ে ভোট হলো বা হবে, কিছুই হবে না। উল্টে এমন একটা সংঘাতের পরিবেশ তৈরি করলেন নির্বাচন কমিশনের সঙ্গে, যেটা কার্যত পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। এই যে 12ই মার্চ ভিডিও কনফারেন্স করলেন নবান্নে দিদিমণি, সেখানে জেলা শাসকদের বললেন, অভয় দিলেন, আমি আছি, ঘাবড়িও না, কমিশন ওই সব যা বলছে বলো, তোমাদের টিকি কেউ ছুতে পারবে না। বাস্তবটা কি? সাসপেন্ড হতে হয়েছে তো ইয়ারোদের, এফআইআর পর্যন্ত রুজু করতে হয়েছে। পেরেছেন, আটকাতে পেরেছেন, বাধ্য হয়েছেন সুসুর করে কমিশনের নির্দেশ মানতে। নির্বাচন কমিশন কি বলেছিল? মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিকে আলাদা করে বৈঠকে 10ই মার্চ যে তাদের কাছে খবর আছে যে নবান্ন ইন্টারফেয়ার করছে পোল প্রসেসে। এই যে এত লজিক্যাল ডিসক্রিপেন্সি, অনেক ইয়ারও 1.5 লক্ষ নথি আপলোড করেনি। কেন আপনি ব্ল্যাঙ্ক পেপার, খবরের কাগজের কাটিং, এআই জেনারেটেড একজন তার বাবার ভুয়ো এপিক কার্ড জমা দিয়েছেন? নবান্নের ইনস্ট্রাকশন কি ছিল? যা পাবে সব আপলোড করে দেবে, তালে করে যাতে সবার নাম, তাকে কারুর নাম যাতে বাদ না যায়। ধরা পড়ে গেছেন। এবং এতটাই বেপরোয়া এক শ্রেণীর পুলিশ আধিকারিক এবং এক শ্রেণীর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক যে তারা ধরাকে সরা জ্ঞান করছেন। তারা সাংবিধানিক প্রতিষ্ঠান কমিশনকে মানছেন না, যা খুশি তাই করছেন, কোনো নিয়ম নীতি মানছেন না। এটা কমিশনের নজরে এসছে এবং সেই জন্য কমিশন বলেছে যে এবারে এমন পদক্ষেপ নেওয়া হবে যে দুঃস্বপ্নের মতো তারা করবে চাকরি জীবনের বাকি দিনগুলোতে। এটা যে শুধু মুখের কথা নয়, কমিশন স্পষ্ট করে দিয়েছে। তাও দেখুন, দিদিমণি আবার ভিডিও কনফারেন্স করছেন ডিএমদের সঙ্গে। সেটা তিনি করতেই পারেন, এলপিজি নিয়ে করুন, পেট্রোল ডিজেলের ব্যাপার নিয়ে করুন, এলপিজির যোগান স্বাভাবিক রাখার জন্য করুন, ওগুলো তো আছিলা। আসল উদ্দেশ্য হচ্ছে জেলা শাসকদের ফোর্স করা, যাতে তার অঙ্গুলি হেলনেই তারা কাজ করেন নির্বাচনের সময়। কতটা ডেসপারেট হলে এটা একজন মুখ্যমন্ত্রী করতে পারে? এতে কিন্তু কোনো লাভ হবে না। দিদিমণি এটা বুঝতে পারছেন না, এটা কোনো লাভ হবে না। এবার কমিশন একেবারে সম্পূর্ণ অন্য ধাঁচে পরিকল্পনা করছে। 294টা বিধানসভা কেন্দ্রের জন্য 294 জন জেনারেল অবজারভার। 2021 সালে ছিল 160 জন। পুলিশ অবজারভার 2021 সালে ছিল 37 জন। এবার সংখ্যাটা 100-র উপরে বাড়বে। প্রয়োজনে প্রতিটা বিধানসভা কেন্দ্রে একজন করে থাকবে, তাহলে তো 294 জনই হয়ে যাবে। সেটা যদি নাও হয়, ওই 37-এর অন্তত 5 গুণ পুলিশ অবজারভার আসবে এবং এক্সপেন্ডিচার অবজারভারের সংখ্যাও বাড়বে। এই যে রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কমিশন, মিনিমাম র্যাঙ্ক হচ্ছে এসডিও।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর ডিস্ট্রিক্ট কালেক্টর, যে ডিএমডিসি বলা হয়, তাদের কাউকে রাখা হয়। ন্যূনতম পদাধিকারী হচ্ছেন এসডিও, রিটার্নিং অফিসার। তার উপরের পদমর্যাদার অনেকেই আছেন রিটার্নিং অফিসার হিসেবে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট রাজ্য প্রশাসনের উপর ছাড়ছে না কমিশন। পুলিশ অবজারভার এনকে মিশ্র আছেন, সুব্রত গুপ্ত থাকবেন এবং রাজ্যের প্রশাসনের লোকজনও থাকবেন। কারণ সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্ট নিয়ে বিবিধ অভিযোগ, যেখানে তাদের যাওয়ার কথা সেখানে তারা যায় না, যে আতিথ্য তাদের নেওয়া উচিত নয় সেই আতিথ্য তারা নেয়। এবার সেগুলো হবে না। ভোটের লাইন চেক করবে সেন্ট্রাল ফোর্স, বুথের ভিতরে থাকবে সেন্ট্রাল ফোর্স বা অন্য রাজ্যের সশস্ত্র বাহিনী, তারাও আসবে। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকেও মোতায়েন করা হবে। বুথের বাইরে বুথের ভিতরে সিসি ক্যাম্প থাকবে, ইভিএম এ প্রার্থীর রঙিন ছবি থাকবে এবং এরিয়া ডমিনেন্স। দেখুন, আমি কালকে একজনের সঙ্গে কথা বলছিলাম, জয়নগরের মানুষ, বাঙালি হিন্দু, একটা ছোটখাটো চেকসুরকারি সংস্থায় চাকরি করেন। বলেন, দাদা 2021-এও ভোট দিতে পারিনি, 2024-এও ভোট দিতে পারিনি। এমন হুমকি, প্রকাশ্যে রাস্তায় গুলি ছুটতে ছুটতে যাচ্ছে, আমরা হিন্দুরা ভোট দিতে পারি। আমি বললাম, আপনি কোথায় থাকেন? বলে, আমি জয়নগর মিউনিসিপ্যালিটিতে থাকি, এখানে অবস্থা। একটু গ্রামাঞ্চলে কি অবস্থা? এখন থেকে কিন্তু শাসানি, ধমকানি, চমকানি, দেখে নেব, ক্ষমতায় পেলে ভিটেমাটি ছাড়া করবো, এসব হচ্ছে। কিন্তু 52 জন বিজেপির কর্মী 2021-এর পোস্টপোল ভায়োলেন্সে মারা গিয়েছিল। কমিশনের বেঞ্চ, ফুল বেঞ্চ শহর ছাড়ার 24 ঘন্টার মধ্যে গঙ্গাসাগরে বিজেপির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। কমিশন রাজ্যের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে অঙ্গীকার করিয়েছে যে রক্তপাতের নির্বাচন তারা করে দেখাবেই, চ্যালেঞ্জ দিয়েছেন। তারা কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তারপরে দেখুন, দিদিমণি ভিডিও কনফারেন্সে বলছেন, ভয় পাবেন না, কমিশন কিছু করতে পারবেন না। কমিশন কি করতে পারবে কি করতে পারবে না সেটা রাজ্যের অফিসাররা জানেন। WBCS এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন তো অনেক চিঠি টিঠি দিয়ে কাকুতি মিনতি করেছিলেন যাতে শাস্তি প্রত্যাহার হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের ক্ষমতা কি, আশা করি সেটা জেলা শাসক, পুলিশ সুপার, WBCS এক্সিকিউটিভ অফিসার সবাই জানেন। দিদিমণি না জানতে পারেন। দিদিমণি যাই বলুন, আপনারা আইন মেনে কাজ করুন, সংবিধান মেনে কাজ করুন। পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্রের উৎসবে সামিল হতে চান, তারা যাতে সামিল হতে পারেন সেটার বন্দোবস্ত করুন। দিদিমণি দেয়াল লিখন যদি বুঝতে না পারেন, আপনারা তো বুঝছেন যে এবারের পরিস্থিতি সম্পূর্ণ অন্য। এবার আগে যা লুফোলস ছিল সেই লুফোলস আর থাকবে না এবং কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচনকে রক্তপাতহীন, অবাধ, শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর। পশ্চিমবঙ্গের আধিকারিকদের উচিত মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়া, 14 তলার ইচ্ছাকে শিরোধার্য করে নির্বাচন কমিশনের সঙ্গে যদি পাঙ্গা লড়েন তাহলে আপনারাই কনসিকুয়েন্স ফেস করবেন এবং করবেন। কমিশন শুধু বলার জন্য এটা বলেনি, স্পষ্ট করে দিয়েছে রেয়াত করা হবে না। এমন কঠোর পদক্ষেপ নেওয়া হবে যে সারা জীবন সেটা দুঃস্বপ্নের মতো তারা করবে। অনেকে দীর্ঘ চাকরি জীবন পড়ে আছে। আপনারা জেগে উঠুন, আপনাদের যে দায়িত্ব সেটা পালন করুন। কমিশন ভয় দেখাচ্ছে না, কমিশন অবাধ, রক্তপাতহীন নির্বাচন করতে চায়, যেটা পশ্চিমবঙ্গে হয় না। এই না হওয়ার পিছনে অ্যাডমিনিস্ট্রেশন দায়ী। অ্যাডমিনিস্ট্রেশন যদি আইনের শাসন বলবৎ করত নির্বাচনের সময়, আগে পরে, তাহলে বাংলার মাটি আমার সহনাগরিকদের রক্তে ভিজত না। সেটা করেনি এই অ্যাডমিনিস্ট্রেশন। সারা ভারতবর্ষে নির্বাচন হয় বোঝাই যায় না। এই যে বিহারে হলো, একটা বুথে কেউ পুনর্নির্বাচনের দাবি করেনি, পুনর্গণনার দাবি করেনি, কোনো অভিযোগ নেই কারো।
আরে অন্তত বিহার মডেলটা অনুসরণ করুন। লজ্জায় তার মুখ দেখাতে পাচ্ছি না আপনাদের জন্য, সবাই হাসাহাসি করে আমাদের নিয়ে। আপনারা কলাটা মূলটা এটার জন্য পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন, এটা কাহাতকার বরদাস্ত করা যায়। কমিশন কোনো হুমকি দেয়নি, কমিশন বলছে সংবিধান মেনে আইন মেনে নির্বাচনের কাজ করুন, যাতে রক্ত না ঝরে, যাতে উৎসবের মেজাজে নির্বাচন হয়, সেটা করা আপনাদের দায়িত্ব। বিপদে পড়লে দিদিমণি থাকবেন না, দিদিমণি তো রাজনৈতিক নেত্রী, আপনারাই তো সরকার, আপনারাই দায়বদ্ধ, শাস্তির খেলা আপনাদের উপরে আসবে, দিদিমণির কিচ্ছু হবে না। দিদিমণি আমার ভোট কুড়ানি দিদি, যেখানে ভোট সেখানে দিদিমণি, তখন তিনি কল্পতরু। কোষাগারের অবস্থা ঠনঠন গোপাল, কিন্তু দিদিমণির ওসবে কোনো ধার ধারেন না। ভোট কিনতে হবে না, তুষ্ট করতে হবে না, ঘুষ দিতে হবে না। ভোট কেনার জন্য গুলো ঘুষ, অনুদান, অনেক ক্ষেত্রে ঘুষ। আমি লক্ষ্মীর ভান্ডারের সমর্থক, তার মানে এই নয় যে সবাইকে লক্ষ্মীর ভান্ডারের আওতায় আনতে হবে। যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে দিন, আর যাদেরকে দরকার নেই তাদের দেবেন না, সেই টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ করুন। দিদিমণি এসব বোঝেন না, শুধু ভোটটা বোঝেন। তার নেটিভ ইন্টেলিজেন্স নিয়ে আমার একটা উচ্চ ধারণা ছিল, যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি তার নেটিভ ইন্টেলিজেন্স এখন আর অত প্রখর না। পশ্চিমবঙ্গের আমলাশাহী বুঝে নিন, দেয়াল লিখনটা আপনারা আগে পড়ুন, দিদিমণি পড়তে পারছেন না। আমলার মন কিন্তু বড় বিচিত্র দিদিমণি, তাহলে এখানে থাকলে গঙ্গা দাস, দিল্লিতে গেলেই কিন্তু যমুনা দাস। প্রধানমন্ত্রী সভা করে গেলেন, সেটা নিয়ে আমি আর কিছু বলছি না, পরে বলবো। সবাই বলছেন, আমি নয় নাই বললাম। তবে খড়গপুর মোরগ্রাম এক্সপ্রেসওয়ে যেটা তৈরি হবে, পশ্চিমবঙ্গে রোড ট্রান্সপোর্টের দিশাই বদলে যাবে। আর প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, মানে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, প্রধানমন্ত্রীও দিয়েছেন, 45 দিনের মধ্যে শূন্য পদ পূরণ, যে সমস্ত সরকারি পদ অবলুপ্ত হয়েছে সেগুলোকে ফিরিয়ে আনা হবে, নিয়মিত পরীক্ষা হবে, মহিলাদের জন্য একটা বিশেষ তহবিল, এবং বকেয়া ডিএ মিটে দেওয়া হবে, এবং 7ম পে কমিশন চালু হবে বিজেপি ক্ষমতায় আসলে। বাংলার মানুষ দীর্ঘদিন এই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ভোটের ময়দানে ফায়দা পেয়েছে যে রাজনৈতিক দলগুলো, তাদেরকে সমর্থন করেছে। কিন্তু একবার বাংলার মানুষ কি দেখবেন না যে কেন্দ্র এবং রাজ্যে যদি এক দলের সরকার থাকে তাহলে উন্নয়নটা কেমন হয়? যারা এর স্বাদ নিয়েছেন তারা বুঝতে পারছেন, আর যারা এই স্বাদ নিতে পারেননি বা নিতে চাননি তারা বুঝতে পারছেন না যে কেন্দ্র রাজ্য সুসম্পর্ক থাকলে রাজ্যেরই প্রগতি হয়। এই কলকাতা শহরটা বৃদ্ধাশ্রমে পরিণত হয় না, লক্ষ লক্ষ ছেলে মেয়েকে পরিযায়ী শ্রমিক হতে হয় না। অন্তত উন্নয়নের অমৃত কুম্ভ থেকে বিন্দু বিন্দু জিডিপিও পশ্চিমবঙ্গে পড়বে যদি কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে। একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.